বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত উচ্চ মাধ্যমিক মানবিক বিভাগের সকল শিক্ষার্থীদেরকে পৌরনীতি ও সুশাসনের অনলাইন আরও একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফেরদৌস আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমরা আলোচনা করব প্রথম অধ্যায় অর্থাৎ পৌরনীতি ও সুশাসন পরিচিতি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পৌরনীতি ও সুশাসনের ধারণা এবং সংজ্ঞা। আজকে আমরা আলোচনা করব পৌরনীতি ও সুশাসনের কি কি পরিধি ও বিষয়বস্তু রয়েছে, অর্থাৎ পৌরনীতি ও সুশাসন কতদূর পর্যন্ত বিস্তৃত বা বিস্তার লাভ করেছে এবং কি কি বিষয় পৌরনীতি ও সুশাসনের মধ্যে রয়েছে সেটাই আমাদের নির্ধারণ করতে হবে। আমরা জানি পৌরনীতি ও সুশাসন হচ্ছে একটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। যেহেতু নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, সেহেতু নাগরিকের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যাবলী হচ্ছে পৌরনীতি ও সুশাসনের মূল আলোচ্য বিষয়। তো আমরা চলে যাচ্ছি মূল আলোচনা, দেখা যাক কি কি পরিধি ও বিষয়বস্তু রয়েছে। তো প্রথমে দেখো নাগরিকতা বিষয়ক। একটি দেশে নাগরিকদের উত্তম এবং পূর্ণাঙ্গ জীবন সঠিকভাবে প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। এতে নাগরিক অধিকার ও কর্তব্যবোধ কীরকম হওয়া উচিত, সুনাগরিকদের দায়িত্ব ও কর্তব্যবোধ কি কি হবে বা সচেতনতা কীরূপ হওয়া উচিত, এইসব বিষয়গুলো নিয়ে মূলত পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে। আর এই জন্যই পৌরনীতি ও সুশাসনকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। তারপর দেখো 2, মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা। আমি 2 নম্বর পয়েন্ট আলোচনার আগে আমি 1 নম্বর সম্পর্কে বলি। এই নাগরিকতা বিষয়ক, এটা তোমাদের জ্ঞানমূলকও আসতে পারে, আবার এমসিকিউ আসতে পারে। যেমন এরকম আসতে পারে যে পৌরনীতি ও সুশাসন কি বিষয়ক বিজ্ঞান, তাহলে উত্তর কি হবে? পৌরনীতি ও সুশাসন হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। আবার এরকম আসতে পারে যে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কাকে, তাহলে পৌরনীতি ও সুশাসনকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। তারপর দেখো 2, মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা। মানব সভ্যতার বিকাশে আদি প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটলের মতে পরিবার হচ্ছে রাষ্ট্রের আদি রূপ, অর্থাৎ এই পরিবার থেকে সমাজের সৃষ্টি হয়েছে এবং এই পরিবার থেকে সৃষ্টি হয়েছে রাষ্ট্রের। এই পরিবার থেকে সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক যত সংগঠন সব কিছুর। মূলত সময় স্রোত বেয়ে বিবর্তনের ধারায় পরিবারের সম্প্রসারণ ঘটেছে এবং গড়ে উঠেছে রাষ্ট্র ও অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান। আর পৌরনীতি ও সুশাসন মূলত এসব বা পরিবারের বিভিন্ন বর্তমান ও অতীত বা রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, ইতিহাস, এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে। তাহলে আমরা কি জানলাম? মানব সভ্যতার আদি সংগঠন হচ্ছে পরিবার। তারপর দেখো 3, রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে আলোচনা। পৌরনীতি ও সুশাসনের একটি অন্যতম পরিধি ও বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ। রাষ্ট্রের সংজ্ঞা, প্রকৃতি
উৎপত্তির ইতিহাস, রাষ্ট্রের উপাদান, সংবিধানের প্রকৃতি, প্রকারভেদ, সরকারের প্রকৃতি, প্রকারভেদ, সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন, তারপর হচ্ছে নির্বাচন, নির্বাচক মণ্ডলী, রাজনৈতিক দল, জনমত ইত্যাদি বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে। তারপর দেখো রাজনৈতিক তত্ত্ব। পৌরনীতি ও সুশাসন রাজনৈতিক বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করে থাকে। পৌরনীতিতে রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হয়, সেই রাষ্ট্রের কার্যাবলী এবং সে কার্যাবলী কি বা কার্যাবলী বা কাজ কি, সেই রাষ্ট্রের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তা কিভাবে কাজ করে, ওইসব সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে পৌরনীতি ও সুশাসন কি করে থাকে, আলোচনা করে থাকে। তারপর দেখো 5 সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা। একটি রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করার জন্য সে রাষ্ট্রের কিছু আইন কানুন বা রীতিনীতি ও বিধানের প্রয়োজন রয়েছে। আর একটি দেশের আইনের প্রকৃতি, সংজ্ঞা, আইনের উৎস, স্বাধীনতার প্রকৃতি, সংজ্ঞা, প্রকারভেদ বা স্বাধীনতার রক্ষা কবচ, তারপর সাম্যের সংজ্ঞা, প্রকারভেদ, স্বাধীনতার সংজ্ঞা বা স্বাধীনতার সাথে সম্পর্ক, এই ইত্যাদি বিষয়সমূহ নিয়ে মূলত পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে। তারপর দেখো নাগরিকতার স্থানীয় দিক সম্পর্কে আলোচনা। নাগরিকের স্থানীয় দিকটা কি? তারপর নাগরিকের চারপাশে যা কিছু আছে সে চারপাশের অবস্থান সম্পর্কে আমরা জানতে পারি মূলত পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে। অর্থাৎ আমি যে এলাকাটায় বাস করছি, যে স্থানীয় এলাকাটায় বাস করছি, যেমন আমার সে এলাকাটায় রয়েছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, মূলত এগুলি হচ্ছে একটি স্থানীয় বিষয় বা একজন নাগরিকের স্থানীয় দিক। আর পৌরনীতি ও সুশাসন মূলত এসব প্রতিষ্ঠান বা সংস্থার বিভিন্ন প্রকৃতি, সংগঠন, কার্যাবলী বা বিকাশ সম্পর্কে আলোচনা করে থাকে। তারপর দেখো নাগরিকতার জাতীয় দিক সম্পর্কে আলোচনা। জাতীয় বলতে আমাদের যে দেশটাকে, সমগ্র দেশটা, সেটাকে বোঝাচ্ছে। মূলত যেমন ধরো 5 বছর পর পর আমাদের দেশে যে নির্বাচন হয়, এটা হচ্ছে একটি জাতীয় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটি কিন্তু সবাইকে মানতে হয়, তা সবাই এই সিদ্ধান্তটি মানতে বাধ্য। এইরকম না যে আমি চট্টগ্রাম থাকি বলে আমার চট্টগ্রামের জন্য একরকম সিদ্ধান্ত হবে বা আমি একরকম ভোট দিব, আবার কুমিল্লায় থাকি বলে কুমিল্লার জন্য আরেক রকমের ভোট হবে, ওই রকম না। মূলত এটা হচ্ছে একটি জাতীয় সিদ্ধান্ত, সেজন্য এই সিদ্ধান্তটি সবাইকে মানতে বাধ্য। আর পৌরনীতি ও সুশাসন মূলত নাগরিকদের এসব জাতীয় বিষয় সম্পর্কে আলোচনা করে থাকে। অর্থাৎ জাতীয় স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন পটভূমি, জাতীয় স্বাধীনতা আন্দোলনের ধাপে ধাপে বিভিন্ন নেতার অবদান ইত্যাদি সম্পর্কে পৌরনীতি সুশাসন আলোচনা করে থাকে। তারপর দেখো নাগরিকতার আন্তর্জাতিক দিক সম্পর্কে আলোচনা। নাগরিক জীবন আজ স্থানীয় ও জাতীয় গণ্ডির সীমানা পেরিয়ে আন্তর্জাতিক রূপ লাভ করেছে। আন্তর্জাতিক বলতে দেশের গণ্ডি পেরিয়ে যখন বাহিরের কোনো দেশের সাথে একটি সম্পর্ক থাকবে বা অন্য দেশের সাথে
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয় তখনই সেটা হবে আন্তর্জাতিক বিষয়। প্রতিটি দেশই বর্তমানে প্রতিবেশী ও দূরের সকল রাষ্ট্রের সাহায্য ও সহযোগিতা কামনা করে বিশ্ব শান্তি ও বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করার জন্য মানুষ আজ গড়ে তুলেছে জাতিসংঘ সহ অন্যান্য বহু আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যেমন কমনওয়েলথ, ওআইসি, জোট নিরপেক্ষ আন্দোলন, তারপর হচ্ছে সার্ক, আরব লীগ, আফ্রিকান ইউনিয়ন, তারপর ধরো আইডিবি, আইএমএফ ইত্যাদি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উদ্ভব, বিকাশ, উদ্দেশ্য ইত্যাদি সম্পর্কে পরিণতি সুশাসন আলোচনা করে থাকে। তারপর দেখো নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা। পরিণতি ও সুশাসন নাগরিকের অধিকার ও কর্তব্যের অতীত ইতিহাস ও গঠন কাঠামো এবং অধিকার ও কর্তব্যের বর্তমান রূপ এবং অধিকার কর্তব্য ভবিষ্যৎ রূপ ও কার্যাবলী কীরূপ হবে বা হওয়া উচিত সেই সম্পর্কে পরিণতি ও সুশাসন আলোচনা করে থাকে। এই যেমন ধরো প্রাচীন গ্রিসের কিছু নগররাষ্ট্র অ্যাথেন্স ও স্পার্টা, এই নগররাষ্ট্রগুলোতে কিন্তু সবাই রাজনৈতিক অধিকার ভোগ করতে পারত না। শুধু ওই রাষ্ট্রগুলোতে নাগরিক কারা ছিল? যাদের শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা ছিল তারাই। কিন্তু আমরা যদি বর্তমানের কথা চিন্তা করি বা ধরো বাংলাদেশের কথাই বলি, শুধুমাত্র যাদের রাজনৈতিক ক্ষমতা আছে তারাই কি শুধু ভোগ করে? না, যারা অর্থাৎ বাংলাদেশে যারা স্থায়ীভাবে বসবাস করে বা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে এবং রাষ্ট্রের প্রতি বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য পালন করে, সবাই বাংলাদেশের নাগরিক বা সবাইকে কি বলা যায়? নাগরিক বলা যায়। আর পরিণতি ও সুশাসন মূলত এইসব নাগরিকের অধিকার ও কর্তব্যের অতীত, বর্তমান এবং অতীত ও বর্তমানের আলোকে ভবিষ্যতের রূপ ও কার্যাবলী ইত্যাদি সম্পর্কে আলোচনা করে থাকে। তারপর দেখো সুনাগরিকতার শিক্ষা। পরিণতি ও সুশাসন সুনাগরিকতার শিক্ষা প্রদান করে থাকে। এতে সুনাগরিকের গুণাবলী হচ্ছে বুদ্ধি, বিবেক, আত্মসংযম। এই তিনটে হচ্ছে একজন নাগরিকের অর্থাৎ একজন সুনাগরিকের গুণাবলী। আর এই বুদ্ধি, বিবেক, আত্মসংযম ইত্যাদি সম্পর্কে পরিণতি ও সুশাসন আলোচনা করে থাকে। তারপর দেখো রাজনৈতিক ঘটনা ও আন্দোলন নিয়ে আলোচনা। খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট হচ্ছে এই রাজনৈতিক ঘটনা ও আন্দোলন। এই তোমরা এই পয়েন্টটা যদি খুব ভালোভাবে পড়ো তাহলে এটা থেকে তোমাদের দেখা গেছে প্রয়োগমূলক বা উচ্চতর দক্ষতামূলক একটা প্রশ্ন আসতে পারে বা আসে। তো দেখো প্রতিটি রাষ্ট্রই মূলত রাজনীতিকে কেন্দ্র করে, অর্থাৎ কিছু না রাজনীতিকে কেন্দ্র করে কিছু না কিছু ঘটনা মূলত সংঘটিত হয়ে থাকে। পরিণতি ও সুশাসন একটি দেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনা এবং আন্দোলন সংগ্রাম নিয়ে কি করে থাকে? আলোচনা করে থাকে। এই যেমন ধরো 1757 সালের ফরাসির যুদ্ধ, 1857 সালের সিপাহী বিদ্রোহ, 1905 সালের বঙ্গভঙ্গ, 1940 সালের লাহোর প্রস্তাব, 1948 থেকে 52 সালের ভাষা আন্দোলন, 1966 সালের 6 দফা কর্মসূচি ও আন্দোলন, 1969 সালের গণ আন্দোলন, 1970 সালের নির্বাচন, 1971 সালের অসহযোগ আন্দোলন এবং বঙ্গবন্ধু কর্তৃক ঐতিহাসিক 7 মার্চের ভাষণ।
তারপর 25শে মার্চের কালরাত্রি এবং বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা, সর্বশেষ 1971 সালের মহান মুক্তিযুদ্ধ ইত্যাদি বিভিন্ন রাজনৈতিক ঘটনা ও আন্দোলন নিয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে। এই অংশটা তোমরা যারা বই কিনেছো বা বই কিনো নাই যারা, তারা অবশ্যই বই তাড়াতাড়ি কিনে ফেলবে। তোমরা যখন পরিণীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তুতে যাবে তখন দেখবে এই পয়েন্টটা রয়েছে, তখন তোমরা ওখান থেকে এটা খুব ভালোভাবে মুখস্থ করে নিবে, কারণ এটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। তারপর সর্বশেষ দেখো সাংবিধানিক অগ্রগতি বিষয়ক আলোচনা। পৌরনীতি সুশাসন সাংবিধানিক অগ্রগতি বা বিকাশ ধারা নিয়েও কি করে আলোচনা করে থাকে। যে সংবিধানের বিভিন্ন দিক বা ধারাসমূহ বিভিন্ন সময়ে আনিত সংবিধানের সংশোধনী সমূহ, তারপর জাতীয় সংসদের নির্বাচন সময়ের ফলাফল বা বিভিন্ন সময় দায়িত্ব পালনকারী সরকার বা মন্ত্রিসভায় গৃহীত পদক্ষেপ সমূহ সম্পর্কে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে। অর্থাৎ একটি দেশে একটি নির্দিষ্ট সংবিধান থাকে, যে সংবিধান অনুযায়ী একটি দেশের সব কিছু পরিচালিত হয়। যখন আমরা ব্রিটিশ শাসনামলে ছিলাম বা ব্রিটিশদের অধীনে ছিলাম তখনই কিন্তু একটি সংবিধান ছিল। আবার যখন পাকিস্তান শাসনামলে ছিলাম তখনও কিন্তু এক রকমের সংবিধান ছিল। আবার 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন বাংলাদেশেরও একটি নিজস্ব সংবিধান হয়েছে। আর পৌরনীতি ও সুশাসন মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে। তাই সবশেষ আমরা উপরের আলোচনা থেকে মূলত এটা বুঝলাম যে পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু অনেক ব্যাপক ও বিস্তৃত। মূলত নাগরিক জীবনের কার্যাবলী যতদূর পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু ততদূর পর্যন্ত বিস্তৃত। মূলত নাগরিক জীবনের যেসব দিক কোনো না কোনোভাবে সমাজ, রাষ্ট্র, রাজনীতি ও আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পর্কযুক্ত সেগুলোই মূলত পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু। তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস হচ্ছে এই পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু। তোমরা বাসায় খুব ভালোভাবে অনুশীলন করবে। ধন্যবাদ।